আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদ হাসান, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা শিখব বনের পরিবেশগত গুরুত্ব। গত ক্লাসে আমরা শিখেছিলাম চতুর্থ অধ্যায় এর পর্ব পার্ট 1 এবং 2। আজকে আমরা পার্ট 3 থেকে শিখব। গত ক্লাসে আমরা দেখেছিলাম বনের অর্থনৈতিক গুরুত্ব। আজকে আমরা দেখব বনের পরিবেশগত গুরুত্ব। বন হলো পরিবেশের একটি অংশ, সুতরাং বন পরিবেশের ওপরে প্রভাব ফেলবে, এটাই স্বাভাবিক। বনের পরিবেশগত গুরুত্বকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন প্রাকৃতিক পরিবেশগত গুরুত্ব ও জীববৈচিত্র্য পরিবেশগত গুরুত্ব। আমরা জানি কোনো এলাকার পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য 25% বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু আমাদের দেশে প্রকৃতপক্ষে 11% এর কম বনভূমি রয়েছে। সরকারি হিসাবের থেকেও যেটা কম, সরকারি হিসাবে আরও বেশি বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে 11% এর থেকেও কম। বনের পরিবেশগত গুরুত্বগুলো হলো, 1 নম্বর গুরুত্ব হলো আবহাওয়ার উপর বনের প্রভাব রয়েছে। আবহাওয়া ও জলবায়ু রক্ষায় বনের প্রভাব অপরিসীম। কোনো এলাকার আবহাওয়া ও জলবায়ু রক্ষায় বনের প্রভাবগুলো আলোচনা করা হলো। 1 নম্বর প্রভাব কি? বনভূমি গাছের প্রচ্ছেদন হার বাড়িয়ে পরিবেশকে নির্মল রাখে। 2 নম্বর, বন সংলগ্ন এলাকার বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বেশি থাকে বলে সে সকল এলাকায় বেশি বৃষ্টিপাত হয়। বন বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ বাড়িয়ে আবহাওয়ার চরম ভাবাপন্নতা হ্রাস করে। মানে জলীয় বাষ্পের পরিমাণ বাড়িয়ে দেওয়ার ফলে আবহাওয়া শুষ্ক হয়ে যায় না, মাঝে মাঝে বৃষ্টিও হয়, অর্থাৎ অতিরিক্ত গরম হয়ে ওঠে না। এরপরে 4 নম্বর যে প্রভাব, সেটি হলো বনাঞ্চলের বিস্তৃতি ঘটলে সে এলাকার বৃষ্টিপাত বাড়ে বলে সেই এলাকার কৃষিকাজ করতে সুবিধা হয়। এরপরে 5 নম্বর দেখো, বন গ্রিনহাউজের প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করে এবং ওজোন স্তরকে অক্ষত রাখে। এবারে চলো বন পরিবেশের ভারসাম্য কিভাবে রক্ষা করে এবং কিভাবে দূষণ রোধ করে এ বিষয়ে একটু জানি। প্রথমে লেখা আছে, বায়ুমণ্ডলের অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে জীবনকুলের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। এই বন থেকেই জলীয় বাষ্প বাতাসে মিশে যায় এবং বাতাস শীতল হয়। গাছ যে সকল এলাকায় বন বেশি থাকে সে সকল এলাকায় শব্দের তীব্রতা কমে যায়, কারণ গাছ সরাসরি শব্দ দূষণ কমিয়ে ফেলে। শিকড়ের সাহায্যে বিষাক্ত ধাতব কণা শোষণ করে বলে বনের গাছগুলো পানি দূষণ রোধ করে। এছাড়াও বনের গাছপালা বাতাসে অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। অন্যদিকে নাইট্রোজেন
সংবন্ধনে বনের ভূমিকা রয়েছে। এই নাইট্রোজেন মাটির সাথে মিশে যায়। এই নাইট্রোজেনটা আবার খুবই গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। এছাড়া বনের পাতা, গাছের পাতা মাটিতে মিশে সার হয়। সেই সারের ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। এভাবে পরিবেশের ভারসাম্য রক্ষায় বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে চলো দেখি কিভাবে ভূমিক্ষয় প্রতিরোধ ও উর্বরতা বৃদ্ধিতে বন ভূমিকা পালন করে। এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো, বন এর গাছপালা মাটিকে আচ্ছাদিত করে রাখে, ফলে ভূমিক্ষয় রোধ হয়। এছাড়া বনের যে শিকড়, সে শিকড়টি মাটিকে আঁকড়ে ধরে, ফলে ভূমিধস থেকে মাটি রক্ষা পায়, মানে ভূমিধস হয় না। এরপরে বন দ্বারা একটি এলাকা আচ্ছাদিত থাকে, ফলে সরাসরি বৃষ্টির পানি মাটিতে আঘাত করতে পারে না। বৃষ্টির পানি যদি সরাসরি মাটিতে আঘাত করতে পারত, তাহলে মাটি ক্ষয় হয়ে যেতে পারত। কিন্তু বনের গাছপালা দ্বারা বনভূমি আচ্ছাদিত থাকায় এটি হচ্ছে না। বনবৃক্ষ ও তৃণাচ্ছাদিত খাড়া পাহাড়ের পানি প্রবাহ কমিয়ে ভূমিধস রোধ করে। পানি গাছের গোড়ার মাটিতে পরিশোধিত হয় বলে অতিরিক্ত পানি প্রবাহ হ্রাস পায় এবং ভূমিক্ষয় রোধ হয়। বন মাটিতে পানির অনুপ্রবেশের হার বাড়ায়, অর্থাৎ বৃষ্টি হলে সরাসরি সেই পানিটা মাটির ভেতরে চলে যায়। এই অনুপ্রবেশের ক্ষমতা বাড়াতে বন সাহায্য করে। বন ভূগর্ভস্থ পানির পরিমাণ বাড়ায়। এছাড়া বন নদ নদীতে পলি প্রবাহ নিয়ন্ত্রণ করে পলি পতন কমায়। বনাঞ্চল মাটির উর্বরতা সংরক্ষণ ও বৃদ্ধি করে। এরপরে আসো, প্রাকৃতিক বিপর্যয় রোধে বনের কি ভূমিকা রয়েছে। 1 নম্বর, প্রথম কথা হচ্ছে বায়ু প্রবাহর গতি রোধ করতে বন সাহায্য করে। এছাড়া বনাঞ্চল প্রাকৃতিক দুর্যোগ কমায়। যেহেতু বায়ু প্রবাহকেই সে ঠেকিয়ে দিতে পারে, সেহেতু প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ কমাতে পারে। বনাঞ্চল ঝড় ঝঞ্ঝা ও জলোচ্ছ্বাসজনিত ক্ষয়ক্ষতি হ্রাস করে। সমুদ্র উপকূলবর্তী এলাকার জনগণকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বন রক্ষা করে। এছাড়া বন্যা, ঝড় ইত্যাদি তাণ্ডব থেকে মানুষের জানমাল রক্ষা করে। এখানে উদাহরণ হিসাবে বলা যায়, বিগত দশকে সিডর, আইলা সহ অনেক দুর্যোগ থেকে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলকে চরম ক্ষয়ক্ষতি থেকে সুরক্ষা দিয়েছে। বনের গাছ নিজে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও পরে তা ধীরে ধীরে প্রাকৃতিকভাবে পুনর্বাসিত হয়ে গেছে। এবার
চলো জানি বনের চিত্ত বিনোদনগত ও জীব বৈচিত্র্যগত গুরুত্বগুলো সম্পর্কে। মানুষের বেঁচে থাকার জন্য চিত্ত বিনোদন খুবই গুরুত্বপূর্ণ। চিত্ত বিনোদনের অবদান আর্থিকভাবে মূল্যায়ন করা যায় না, তবুও বলা যায় নির্মল আনন্দের জন্য বনবিহারের তুলনা নেই। চিত্ত বিনোদনের জন্য বাংলাদেশের কতকগুলো নির্দিষ্ট উদ্যান ও বনভোজন স্পট রয়েছে। বাংলাদেশের পর্যটন ব্যবসা চিত্ত বিনোদন ও প্রাকৃতিক ভ্রমণ খাতে দেশীয় কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। যেমন জাতীয় উদ্যান ভাওয়াল অথবা মধুপুর, বোটানিক্যাল গার্ডেন অবস্থিত মিরপুর ঢাকায়, বলধা গার্ডেন অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, হিরন পয়েন্ট অবস্থিত সুন্দরবনে, রামসাগর ও নীলসাগর অবস্থিত দিনাজপুর ও নীলফামারীতে, হিমছড়ি অবস্থিত কক্সবাজারে, স্বপ্নপুরী অবস্থিত দিনাজপুরে, মাধবকুণ্ড অবস্থিত মৌলভীবাজারে, কুয়াকাটা অবস্থিত পটুয়াখালীতে, সেন্ট মার্টিন অবস্থিত কক্সবাজারে। বনের চিত্ত বিনোদনগত গুরুত্বের বিভিন্ন দিক রয়েছে। সেগুলো হলো আনন্দ বিনোদনের জন্য বনে বনভোজন করা হয়, কর্মক্লান্ত মানুষের শারীরিক অবসাদ দূর করে, বিভিন্ন বন্য প্রাণীর বৈচিত্র্যতা মানুষকে আনন্দ দেয়, বিচিত্র গাছপালা মানুষের মনকে সতেজ রাখে। আরেকটি হলো গবেষণাজনিত কাজে আমরা বন পরিদর্শন করি। নিচে একটি চিত্র দেখা যাচ্ছে, সেটি হলো একটি পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রে প্রত্যেক পর্যটন কেন্দ্রে একটি আবাসন ব্যবস্থা থাকে, একটি দর্শনীয় স্থান থাকে, সেখানে কিছু জীব বৈচিত্র্য থাকে এবং কিছু সৌন্দর্য স্থান থাকে। এবার তোমরা কিছু দর্শনীয় স্থানের ছবি দেখো। প্রথম ছবিটি দেখতে পাচ্ছ সেটি হলো একটি ফয়েজ লেক, এটি চট্টগ্রামে অবস্থিত। এরপরে যেটি দেখছো সেটি হলো নীলাচল, বান্দরবান। এরপরে যেটি দেখছো সেটি নীলগিরি, রাঙামাটি। আর এটি হলো সাজেক ভ্যালি, এটি রাঙামাটিতে অবস্থিত। এবার আমরা জানব বনের জীব বৈচিত্র্যগত গুরুত্ব সম্পর্কে। আমাদের দেশে বনগুলোতে প্রায় ৫,০০০ প্রজাতির উদ্ভিদ রয়েছে, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ১৯ প্রজাতির উভচর প্রাণী এবং প্রায় ৫,০০০ প্রজাতির মাছ রয়েছে। এই যে প্রজাতিগত যে বৈচিত্র্য আমরা দেখি, এগুলোকেই বলা হয় জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। আচ্ছা, এগুলো পরিবেশ ভারসাম্য রক্ষায় ভূমিকা পালন করে। যেমন ফড়িং ঘাস খায়, ব্যাঙ, ফড়িং
ও অন্যান্য পোকামাকড় খায়। সাপ ব্যাঙ খায়। আবার শেষ ধাপে সেই সাপটিকে বাজ পাখি খেয়ে ফেলে। এই খাদ্য শৃঙ্খল কোনো কারণে যদি ভেঙে যায়, তবে প্রাণী জগতের ওপরে প্রভাব পড়বে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ব্যাঙ যদি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, তাহলে পোকামাকড়ের সংখ্যা বাড়বে, ফলে ফসল তথা খাদ্য উৎপাদন হ্রাস পাবে। এই যে চিত্রটি দেখছো, এটি হলো একটি খাদ্য শৃঙ্খলের চিত্র। মাটি থেকে গাছ হয়, সেই গাছ খেতে আসে কে? ফড়িং। সেই ফড়িংকে খায় ব্যাঙ। আবার ব্যাঙকে খেয়ে ফেলে সাপ। সাপকে আবার বাজ পাখি খেয়ে ফেলে। আবার উল্টোভাবে চিন্তা করলে, ফড়িংকে আবার মাছ খেয়ে ফেলে। সেই মাছ আবার মানুষ খায়। যত রকমের প্রাণী আছে, যেমন ফড়িং, ব্যাঙ, সাপ, এরা আবার পচে গিয়ে মাটির সাথে মিশে যায়। মিশে গিয়ে সেগুলো আবার কারা খায়? অণুজীবরা খায়। তাহলে এটা একটি খাদ্য শৃঙ্খলা। আচ্ছা, বন্যজীব সংরক্ষণের গুরুত্ব কি? এটি পরীক্ষায় আসতে পারে। জৈবিক উৎপাদনশীলতা রক্ষার্থে বন্যজীবের গুরুত্ব অপরিসীম। বনাঞ্চলে জীববৈচিত্র্যের ভারসাম্য বিঘ্নিত হলে বন্যপ্রাণী আবাস এলাকায় চলে যায়। মানে, যদি কোনো কারণে বনাঞ্চলে হাতি থাকতে না পারে, তাহলে হাতি মানুষের ঘরে চলে যায়। সেখানে গিয়ে গাছপালার ক্ষতি করে, বাড়িঘরের ক্ষতি করে, মানুষেরও ক্ষতি করে। এরকম চিত্র আমরা সবসময় দেখি। এটি কেন হয়? এটি হওয়ার কারণ হলো, তার খাবার বনে নেই। তার যে খাদ্য শৃঙ্খল, সেটি কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছে। বন সংরক্ষক প্রাণী যেমন বাঘ, সাপ, বিষাক্ত কীটপতঙ্গের সংখ্যা বেড়ে যায়। বনে চুরি বেড়ে যায়। অনেক বন্য প্রাণী, বন সংরক্ষণ প্রাণী যেমন বাঘ, সাপ, বিষাক্ত কীটপতঙ্গ সংখ্যা হ্রাস পায়। কেন হ্রাস পায়? যখন খাদ্য শৃঙ্খল নষ্ট হয়, তখন প্রাণীগুলো খাবার না পেয়ে মারা যায়। সুতরাং তাদের সংখ্যা হ্রাস পায়। হ্রাস পেয়ে গেলে মানুষ ওই বনে গিয়ে কাঠ ও অন্যান্য সম্পদ লুটপাট করতে থাকে। বিশ্বের প্রতিটি জীবের কোনো না কোনো উপকারী দিক রয়েছে। প্রাণীর খাদ্য শৃঙ্খল রক্ষার জন্য বন্যজীবগুলি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য বলা যায়, জীববৈচিত্র্য রক্ষা করা সকলের দায়িত্ব ও কর্তব্য। বনের গুরুত্ব অপরিসীম। এ সম্পর্কে পরবর্তী ক্লাসে আরও কিছু ভিডিও দেখানো হবে। সে পর্যন্ত তোমরা অপেক্ষা করো। ধন্যবাদ।